ইনফর্ম সৌম্য সরকারকে দলে নেওয়া হয়নি। ইনফর্ম হাবিবুর রহমান সোহানকে দলে বিবেচনা করা হয়নি। সুপার ইনফর্ম রিপন মন্ডলকেও আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ন্যাশনাল স্কোয়াডে চিন্তা করা হলো না, কারণ নির্বাচক গাজী আশরাফ লিপুর মতে তারা এখনো জাতীয় দলে খেলার যোগ্য না। অথচ এই হাবিবুর রহমান সোহান রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন, 200-র উপরে রান করেছেন। আর রিপন মন্ডল তো টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। কি দুর্দান্ত খেলেছেন তিনি সেমিফাইনালে ইন্ডিয়ার এগেনস্টে, কি দুর্দান্ত খেলেছেন রিপন মন্ডল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে। তারপরেও জাতীয় দলে তার আসলে জায়গা হলো না, কারণ গাজী আশরাফ লিপু আস্থা রেখেছেন পারভেজ হোসেন ইমন কিংবা জাকের আলী অনিকের উপরে। আপনি আমাকে একটু বলুন, কোন বিবেচনায় ঠিক এই মুহূর্তে পারভেজ হোসেন ইমন এবং জাকের আলী অনিক সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহানের চেয়ে বেটার পারফর্মার, বেটার ক্রিকেট এই মুহূর্তে খেলছেন? কোন স্ট্যাটিস্টিক্সে, কোন পরিসংখ্যানে তারা এগিয়ে রয়েছেন? আমার আসলে সেটা বোধগম্য নয়। যাই হোক, ফলাফল যা হওয়ার তাই হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি ম্যাচটা বাংলাদেশ হেরেছে 39 রানে। 181 করেছিল 4 উইকেটে আয়ারল্যান্ড, এবং খেলা দেখে মনে হয়েছে মাইটি আইরিশদের বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছে, মানে এরকমই আসলে মনে হয়েছে। এবং যারা খেলেছেন, না তারা স্পিন খেলতে পারেন, না তারা ফাস্ট বোলিং খেলতে পারেন, না তারা স্লোয়ার খেলতে পারেন, না তারা বাউন্সার খেলতে পারেন, না তারা ইয়র্কার খেলতে পারেন, কোনো কিছুই খেলতে পারেন বলে তো মনে হয়নি। কারণ যেখানে যে উইকেটে, যে স্পোর্টিং উইকেটে 181 করলো আয়ারল্যান্ড, সেখানে বাংলাদেশ ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তুলেছে 4 উইকেট হারিয়ে 20 রান। খেলা তো ওখানেই শেষ, এই ম্যাচ কি আর জেতা সম্ভব? তারপরেও বাংলাদেশ 20 ওভার ব্যাটিং করেছে তাওহিদ হৃদয়ের কারণে। তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের 5ম হাফ সেঞ্চুরি তুলেছেন এবং ক্যারিয়ার বেশ 83 রানের একটা ইনিংস খেলেছেন। অর্থাৎ বাংলাদেশ যে টোটাল 142 করেছে, তার ভেতরে 83 রানই তাওহিদ হৃদয়ের, আর বাকি সবাই মিলে করেছেন 59 রান। যদি আয়ারল্যান্ড গোটা 6 ক্যাচ ফেলে না দিত, তাহলে বাংলাদেশ অল আউট হতো, তাহলে বাংলাদেশ আসলে 100 রানও করতে পারতো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে বাংলাদেশ 2বার অল আউট হয়েছে, এবং এইবার আয়ারল্যান্ডের বিপক্ষে 9 উইকেট পড়ে গেল। এই ম্যাচেও আসলে বাংলাদেশ অল আউটই হয়ে যেত। সো এই হচ্ছে আমাদের ব্যাটিং পারফরমেন্সের অবস্থা। তারপরে ওই একই একাদশ, ওই একই স্কোয়াডের উপরেই আমাদের প্রধান নির্বাচক আস্থা রেখেই চলেছেন। সে কারণেই হয়তো লিটন বলেছেন দলটা আসলে কার, কারণ তার সাথে তো আলোচনা করা হয় না। শোচনীয় আসলে পারফরমেন্স। আর যদি আইরিশদের ব্যাটিং এর কথা বলি, খুবই পজিটিভ অ্যাপ্রোচে তারা ব্যাট করেছে। পল স্টার্লিং, টিম ট্যাক্টর, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার এবং হ্যারি ট্যাক্টর 45 বলে 69 রানের একটা ইনিংস খেলেছেন বাংলাদেশি বোলারদের ভেতরে। তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে 41 রানে 2 উইকেট নিয়েছেন। একটা করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম। মূল ব্যর্থতার জায়গা ব্যাটিং। বারবার আসলে এই ব্যাটিং এ বাংলাদেশ কলাপস করছে এবং সবাই নির্বিকার। আসলে এখানে উন্নতি কিভাবে করে করতে হবে সেই ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা আছে সেটা নেই। এবং আরেকটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে সাইফ হাসানের ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে ফেলা হয়েছে। পারভেজ হোসেন ইমনকে খেলাতে গিয়ে ওপেনিং এ সাইফ হাসানকে আর নামানো হয়নি, তাকে নামিয়ে আনা হয়েছে 4 নম্বরে। সো এই ধরনের ঘটনাগুলোর ফলে বাংলাদেশ হারলো আয়ারল্যান্ডের বিপক্ষে এবং টানা 4টা টি-20 হারলো। ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে ঘরের মাটিতে। এবার ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-20 হারলো। এই নিয়ে 3বার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-20 হারলো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কন্ডিশনটা, এত সুন্দর স্পোর্টিং উইকেট, এত সুন্দর বল ব্যাটে আসছিল, এরকম সুন্দর ব্যাটিং উইকেটে যেখানে অপোনেন্ট 181 করতে পারে, সেখানে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে। কি শোচনীয় ব্যাটিং ব্যর্থতা, মানে এটা চিন্তাই করা যায় না।